সেগুলোকে আমরা নাম দিয়েছি সিগন্যাল ফাংশন। সিগন্যাল ফাংশন বলছে ইন্ডিকেটর অফ লেভেল অফ কেয়ার বিং প্রোভাইডেড। সিগন্যাল ফাংশন একটা ইন্ডিকেটর হিসেবে কাজ করে যে কোন লেভেলের কেয়ার দিচ্ছি, বেসিক কেয়ার দিচ্ছি না কম্প্রিহেনসিভ কেয়ার দিচ্ছি, সেটা ডিপেন্ড করছে সিগন্যাল ফাংশনের উপর। ঠিক আছে, এটা তো ক্লিয়ার, সবাই বুঝতে পারছো তো, নাকি কোনো প্রশ্ন আছে তোমাদের? না ম্যাডাম, বুঝতে পারছি। ভেরি গুড। সিগন্যাল ফাংশন কি সেটা বলো। These are key medical interventions that are used to treat the direct obstetric complications that cause the vast majority of maternal deaths around the globe. তাহলে সিগন্যাল ফাংশন গুলো কি মেডিকেল ইন্টারভেনশন, দিস আর দ্য কি মেডিকেল ইন্টারভেনশন, মনে রাখতে হবে কি মেডিকেল ইন্টারভেনশন কিসের জন্য করা হয়েছে, ডিরেক্ট অবস্টেটিক কমপ্লিকেশনস। ইনডাইরেক্ট তো অনেক কারণ আছে যেগুলো ডিজিজ কারণে হয়, মনে আছে ইনডাইরেক্ট কজ অফ ম্যাটারনাল ডেথ, ডাইরেক্ট কজ। তাহলে এখানে আমরা অ্যাড্রেস করছি কোন কজ গুলোকে, ডাইরেক্ট অবস্টেটিক কমপ্লিকেশন থেকে যেগুলো মারা যাচ্ছে, অর্থাৎ ডাইরেক্ট কজ দিয়ে। সো ভাস্ট মেজরিটি ম্যাটারনাল ডেথ হচ্ছে এই ডাইরেক্ট কজের জন্যই, সেটার জন্য এই সিগন্যাল ফাংশন গুলো কি ইন্টারভেনশন গুলো তৈরি করা হয়েছে। বুঝতে পারলে? ওকে, আমরা তাহলে আবার প্রসিড করি। ইমার্জেন্সি অবস্টেটিক কেয়ার তো অলরেডি ডেফিনেশন একটা পেয়েছো, এখন এখানে বলছে অবস্টেটিক কেয়ার রিডিফাইন কি করেছে, ইওসি অথবা সিইওসি। সিইওসি কি কম্প্রিহেনসিভ এসেনশিয়াল অবস্টেটিক কেয়ারও বলে, অথবা এসেনশিয়াল অবস্টেটিক কেয়ার, এই শব্দটাও ব্যবহার করে। ঠিক আছে, ইমার্জেন্সি অবস্টেটিক কেয়ারের পরিবর্তে এখন এসেনশিয়াল অবস্টেটিক কেয়ার অথবা কম্প্রিহেনসিভ এসেনশিয়াল অবস্টেটিক কেয়ার এই শব্দগুলো ব্যবহার হয়। Provides not only the means to manage emergency complications when they happen, but also the procedures for early detection and treatment to prevent the progression of problem pregnancies to level of an emergency. তাহলে বলছে যে শুধুমাত্র কমপ্লিকেশনস কে ম্যানেজ করার জন্য এটা করা হচ্ছে না, এর আগে যাতে ডিটেক্ট করা যায় এবং ট্রিটমেন্ট করা যায় যাতে করে তার ইমার্জেন্সি সিচুয়েশন অ্যারাইজই না করে প্রবলেমটা। ওকে, সেটা করার জন্য এখানে বলা হচ্ছে যে আর্লি ডিটেকশন এন্ড ট্রিটমেন্ট, সেটাও এখানে ইনক্লুড করছে। ওকে, তো এটা বলছে রিডেফিনেশনের মধ্যে আর্লি ডিটেকশন এন্ড ট্রিটমেন্টটাকে ইনক্লুড করা হচ্ছে। এখন আমরা কিছু স্লাইড দেখি। এখানে বলছে WHO estimates 515,000 maternal death each year. এটা একটা পরিসংখ্যান, এটা কিছু আগের, এখনকার পরিসংখ্যানে আরো কিছুটা হয়তো কম আছে। So more than one woman dies every minute from pregnancy related causes. তাহলে প্রতি মিনিটেই কিন্তু more than one woman, এটা একটা গ্লোবাল পিকচার বলছে, more than one woman dies every minute from pregnancy related causes. Okay. So what is maternal disability? গত ক্লাসে এই শব্দটা আমি তোমাদের বলেছিলাম। What is maternal disability? Maternal disability হচ্ছে short or long term illness caused by obstetric complications. Maternal morbidity গুলো মনে আছে? short term morbidity আর long term morbidity বলেছিলাম না? মনে আছে তো? ওকে, তাহলে এইগুলোকেই আমরা বলছি maternal disability. So the most serious is obstetric fistula, তাই না? তুমি কিন্তু বলেছিলে যে obstetric fistula হচ্ছে সবচেয়ে বেশি সিরিয়াস কন্ডিশন, এটাকে বলছে লং টার্ম তোমার কমপ্লিকেশন, যেটা হচ্ছে দ্যাট ইজ obstetric fistula। তার মানে হচ্ছে an abnormal passage between vagina and bladder or rectum often caused by obstructed labor when it is not treated with cesarean section। যদি obstructed labor থাকে, তোমরা এটা জানো মেকানিজমটা কিভাবে হয়। obstructed labor হলে কি হয়, তখন cephalo-pelvic disproportion, obstructed labor মানে হচ্ছে cephalo-pelvic disproportion থাকে। তার মানে বাচ্চাটার মাথা পেলভিসের যে ফ্লোর সেটার সাথে অ্যাটাচ করা থাকে, তার মাঝখানে থাকতেছে ব্লাডার। ওকে, তাহলে কি হলো, যদি অবস্ট্রাকশন অনেক সময় থাকে তাহলে কি ব্লাডারটা অনেক লম্বা সময় ধরে কিন্তু এই চাপের মধ্যে থাকে। চাপের মধ্যে থাকলে কি হয়, এটার ব্লাড সার্কুলেশনটা কমে যায় অথবা বন্ধ হয়ে যায়। হ্যাঁ, কমে যায় অথবা বন্ধ হয়ে যায়। ওই একটা এরিয়াতে ব্লাড সার্কুলেশন যদি না পায় তাহলে কি হবে, নেক্রোসিস হয়ে যাবে। এটা আমরা সবাই জানি, মানে সেখানে একটা নেক্রোসিস তৈরি হয়। এই নেক্রোসিস থেকেই পরবর্তীতে ফিস্টুলা তৈরি হয়। এই কারণে এটা বলছে দিস ইজ দ্য মোস্ট সিরিয়াস obstetric fistula। এরপর হচ্ছে ডাইরেক্ট
অবস্টেটিক কমপ্লিকেশনস, এগুলো আমরা জানি যে কি কি কমপ্লিকেশনস গুলো হয়। ডাইরেক্ট অবস্টেটিক কমপ্লিকেশনস একজন পড়ে শোনাও, অন্য একজন। ম্যাডাম আমি পড়ছি। তুমি হচ্ছে আইরিন বলছি ম্যাডাম। আইরিন, ওকে আইরিন পড়ে শোনাও। Direct obstetric complication: hemorrhage 21%, unsafe abortion 14%, eclampsia 13%, obstructive labor 8%, infection 8%, and other 11%. Okay. Account for about the fourth third of maternal death. 3/4 বলে, 3 তারপর 4, 3/4 3/4 অফ ম্যাটারনাল ডেথ। এই যে ডাইরেক্ট অবস্টেটিক কমপ্লিকেশনস এর যেগুলো তুমি পড়ে শোনালে এখন, এই যে ডাইরেক্ট অবস্টেটিক কমপ্লিকেশনস গুলো ম্যাটারনাল ডেথ হচ্ছে 3/4, তার মানে হচ্ছে ম্যাক্সিমাম 75%। হ্যাঁ, 3/4 কে উল্টা ভাবে যদি বলি 75%, অর্থাৎ ম্যাক্সিমাম ম্যাটারনাল ডেথ হচ্ছে কিসের জন্য? ডাইরেক্ট অবস্টেটিক কমপ্লিকেশনস। ওকে, তাহলে নেক্সট স্লাইডে কি বলছে? ইনডাইরেক্ট অবস্টেটিক কমপ্লিকেশনস এর জন্য কি কি হচ্ছে বলো আইরিন। Indirect obstetric complication are due to pre-existing condition including malaria, anemia, and hepatitis, and increasing HIV/AIDS account for about 1/4 of maternal death. ম্যাটারনাল ডেথের 3/4 হচ্ছে তোমার ডাইরেক্ট কজ, হ্যাঁ, আর ইনডাইরেক্ট কজ হচ্ছে কত পার্সেন্ট? 1/4. 1/4 মানে হচ্ছে কত পার্সেন্ট? পার্সেন্টেজ যদি বলি কত 25%। পার্সেন্টেজ? 25%। 25% হচ্ছে ইনডাইরেক্ট কজ। ইনডাইরেক্ট কজের মধ্যে কি কি তোমরা অলরেডি জানো। আগের থেকে যদি কোনো কন্ডিশন থাকে তার, হ্যাঁ, যেমন অ্যানিমিয়া হতে পারে, ম্যালেরিয়া হতে পারে, হেপাটাইটিস হতে পারে, ডায়াবেটিস হতে পারে, হাইপারটেনশন, ডায়াবেটিসটা হাইপারটেনশন হতে পারে, এগুলো হতে পারে। এবং এখানে হচ্ছে ইনক্রিজিংলি এইচআইভি এন্ড এইডস। এইচআইভি এইডস পার্টিকুলারলি আফ্রিকান কান্ট্রিতে, আমাদের দেশে এখনো এইচআইভি এইডস এর জন্য ওভাবে মারা যাচ্ছে না, কিন্তু এইচআইভি এইডস হলে তো মারা যাবেই হয়তো। তাহলে আফ্রিকান কান্ট্রিগুলোতে ইনক্রিজিংলি এইচআইভি এইডস ওয়ান অফ দ্য রিজনস অফ ইনডাইরেক্ট কজ। ইনডাইরেক্ট কজের জন্য মারা যাচ্ছে 25%, আর ডাইরেক্ট কজের জন্য মারা যাচ্ছে 75%। তাহলে এই যে আমরা এখন যেটা ইমার্জেন্সি অবস্টেটিক কেয়ার, আমরা বলেছি কোনটাকে অ্যাড্রেস করে, কোনটাকে বলো? এক্স্যাক্টলি রাইট। সো ডাইরেক্ট কজ যেগুলো সেগুলোকেই অ্যাড্রেস করে, সেটা রিলেটেড প্রেগন্যান্সি এন্ড কমপ্লিকেশনস। নেক্সট স্লাইড কি বলছে? মোস্ট obstetric complications occur suddenly, ঠিক আছে, without warning. If women do not receive medical treatment on time, they will probably suffer disability or die. তাহলে কি ঘটনা ঘটতে পারে? যেমন ধরো আমরা যে রিস্ক স্ক্রিনিং এর কথা বলেছি, মনে আছে তোমাদের? রিস্ক স্ক্রিনিং আমরা কি বলেছি? রিস্ক স্ক্রিনিং এ যে কি বলেছি আমরা? ওয়ার্নিং সাইন গুলো বের করা। রাইট, এক্স্যাক্টলি। সো ধরে নিলাম একজন মা ডিউরিং প্রেগন্যান্সি, সে প্রেগন্যান্সি কেয়ার নিল, অর্থাৎ ওয়ার্নিং সাইন গুলো হিসেবে আমরা তাকে স্ক্রিন আউট করলাম, ওকে, তাকে ম্যানেজ করলাম, তার লাইফ সেভ করতে পারলাম। কিন্তু দেখা যাচ্ছে মোস্ট অবস্টেটিক কমপ্লিকেশনস অকার সাডেনলি উইদাউট ওয়ার্নিং। তাহলে এখানে আমি যদি স্ক্রিন করলাম, অল থ্রুআউট প্রেগন্যান্সি নরমাল ছিল, কিন্তু শেষে যখন তার ডেলিভারি হলো, ডেলিভারি টাইমেই তার কিন্তু অনেক ধরনের জটিলতা তৈরি হলো, সে পোস্টপার্টাম হেমোরেজ হয়ে গেল, ঠিক আছে। তাহলে কি আমি তাকে সেভ করতে পারবো? সারা প্রেগন্যান্সির সময় কিন্তু ভালো ছিল, কোনো সমস্যা ছিল না, বুঝতে পারলে? তাহলে ম্যাক্সিমাম ডেথ কিন্তু হচ্ছে ডাইরেক্ট কজের কোন কারণে বলো তো? সবচেয়ে বেশি কোনটা? হেমোরেজ। তাহলে এই যে হেমোরেজটা হলো, এটা কি আমি প্রেগন্যান্সি টাইমে বুঝতে পেরেছি যে হেমোরেজ হবে? কারণ তার তো প্লাসেন্টা প্রিভিয়া ছিল না, জি ম্যাডাম, তার তো কোনো সমস্যা ছিল না, যার ফলে হঠাৎ। তাহলে এই যে বলছে যে মোস্ট অবস্টেটিক কমপ্লিকেশনস অকার সাডেনলি, বেশিরভাগ ক্ষেত্রেই হঠাৎ করে অবস্টেটিক কমপ্লিকেশনস। তাহলে আমরা যদি মাকে বাঁচাতে চাই, তাহলে আমাকে ওই সময় যে হঠাৎ করে তার যে সিচুয়েশনটা অ্যারাইজ করলো, সেই সিচুয়েশনটাকেই আমার ম্যানেজ করতে হবে। আমরা যদি সেই সিচুয়েশনকে ম্যানেজ করতে না পারি, তাহলে কি আমরা তাকে বাঁচাতে পারবো? মাকে পারবো না। ওকে, সো তাহলে উইদাউট ওয়ার্নিং মোস্ট অবস্টেটিক কমপ্লিকেশনস হচ্ছে সাডেনলি। ইফ
women do not receive medical treatment on time, they will probably suffer disability or die. সবাই তো মারা যাবে না। নিয়ার মিস মনে আছে? নিয়ার মিস? জি ম্যাম। ওকে, তাহলে কেউ কেউ নিয়ার মিস থেকে ফিরে এসে পার্মানেন্ট ডিসএবিলিটি সাফার করতে পারে। ওকে, আর অনেক ক্ষেত্রেই মারা যাবে অর ডাই। তাহলে লাস্ট পরের স্লাইডটা দেখো, টু অ্যাভয়েড ডেথ এন্ড ডিসএবিলিটি কি করতে হবে? এই ডেথকে, এই ডিসএবিলিটিকে যদি আমি অ্যাভয়েড করতে চাই, আমি প্রিভেন্ট করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? we need to ensure that women have access to emergency obstetrics. তাহলে আমাকে অবশ্যই এনশিওর করতে হবে যে women have access to emergency obstetrics. শুধু অ্যাক্সেস করলেই হবে নাকি আরো কিছু আছে বলো তো? ধরো সে গেল ইমার্জেন্সি অবস্টেট্রিক কেয়ারে, অ্যাক্সেস হলো, অ্যাক্সেসের পরে আর কয়েকটা বলেছিলাম মনে আছে? জি ম্যাডাম, এক্সেস এর পরে হচ্ছে তাকে ওখানে মেডিকেল সার্ভিসটাও অ্যাভেলেবল হতে হবে। অ্যাভেলেবল হতে হবে। আর কি হতে হবে? শুধু অ্যাভেলেবল হলো না, আরো কিছু। কোয়ালিটিটা ভালো, কোয়ালিফিকেশন না, কোয়ালিটি। জি ম্যাম, কোয়ালিটি এনশিওর করতে হবে। গেল এবং স্কিল বার্থ অ্যাটেন্ডেন্স থাকতে হবে। এক্স্যাক্টলি, তাহলে কোয়ালিটি এনশিওর করার জন্য তোমার স্কিল বার্থ অ্যাটেন্ডেন্ট দরকার আছে। ওকে, জি। তোমরা কি একটু এক্সাম্পল দিবা যে আমাদের দেশে কি অবস্থা হয়? এই যে আমি যদি বলি যে সার্ভিস অ্যাভেল করতে পারলো কিনা ইত্যাদি, এই কোয়ালিটি, এই বিষয়গুলো, আমাদের এক্সপেরিয়েন্স গুলো একটু শেয়ার করো তোমাদের, যে আমাদের দেশের প্রেক্ষাপটে কি হয়। ম্যাডাম, আমাদের দেশে দেখা যায় যে ঢাকা বেসড যেগুলো, এছাড়া বাইরে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ম্যাডাম কোয়ালিটি বা স্কিল ডক্টর যারা আছে তারা হচ্ছে শুক্রবার দিন গুলোতে যায়, অথবা দেখা যায় যে শুক্রবার দিনগুলোতে যায় না। ম্যাডাম আমার কথাই বলি, আমার শুক্রবার হচ্ছে রাত 8টার পরে আমার হঠাৎ করে লেবার পেন উঠেছিল 6 মাসের পরে। আমি কিন্তু ম্যাডাম কোনো ডক্টর পাই নাই সাভারে থাকা অবস্থাতেও। তুমি কোথায় গিয়েছিলে সেটা একটু বলো। ম্যাডাম আমার বাসা হচ্ছে সাভার পৌরসভাতেই। আমি ওখানে হচ্ছে সুপার ডায়াগনস্টিক একটা সেন্টার আছে, ওইটাই আমাদের ওইখানে মোটামুটি এনাম ক্লিনিকের পরে আর কি ভালো। ওইখানে ম্যাডাম আমার তো একদম পেন উঠে ব্লিডিং হয়ে একদম বাচ্চা। কত ট্রাইমেস্টার ছিল তোমার? ম্যাডাম আমার মাত্র হচ্ছে 26 উইকস চলতেছিল, মাত্র সেকেন্ড ট্রাইমেস্টার শুরু হয়েছিল আর কি। তখনই হচ্ছে ম্যাডাম আমার পেন উঠে যায়। আমাকে নিয়ে যাওয়ার পরে ওইখানে ম্যাডাম নার্স ছাড়া কেউই ছিল না, যেহেতু বাচ্চার পা বের হয়ে গেছে ওরা কিছু করতেও পারতেছিল না। পরে লাস্টে হচ্ছে আমাকে নর্মাল ডেলিভারি করানোর পরে বাচ্চাটা 1 ঘন্টা বেঁচে থেকে মারা যায় ম্যাডাম। কিন্তু কোনো আমি কোনো ডাক্তারই পাই নাই। তো তুমি এনাম মেডিকেল কলেজে কেন গেলে না? ওখানে তো ম্যাডাম আমার এত ব্লিডিং শুরু হয়ে গেছিল আর বাচ্চার পা বের হয়ে আসতেছিল, আমি ব্যথায় পুরো ফেন্টের মতো হয়ে যাচ্ছিলাম। পরে তাড়াতাড়ি করে হচ্ছে সুপার মেডিকেলে হচ্ছে আমার আব্বার হচ্ছে যে ওই হসপিটালের মালিক, সে আমার আব্বার ফ্রেন্ড। পরে তাড়াতাড়ি করে আর কি মাঝ রাস্তাতেই ওইটাতে আর কি আমাকে ঢুকানো হয়েছে। তাহলে তুমি নিজের জীবন থেকেই তুমি দেখেছো যে ইমার্জেন্সি অবস্টেট্রিক কেয়ার কতটা গুরুত্বপূর্ণ। আজকে এই শিশুকে আমরা বাঁচাতে পারতাম। ম্যাডাম সাভার হচ্ছে দেখেন ঢাকার কত কাছাকাছি, অথচ ওইখানেই আমাদের এই অবস্থা। তাহলে বাদ বাকি জায়গায় কি অবস্থা এটা বুঝতেই পারছো। আর ম্যাডাম আবার হচ্ছে যদি আমরা রিচ করতে পারি সেক্ষেত্রেও প্রবলেম। যেমন প্রথম টাইমেও ম্যাডাম আমার এইরকমই হয়েছিল। প্রথম টাইমে হচ্ছে আমার 24 উইকসে লেবার পেন শুরু হয়েছিল, ওইখানেও আমার প্রচুর হেমোরেজ হয়েছে, আমাকে 7 ব্যাগ ব্লাড দিতে হয়েছে ম্যাডাম। কিন্তু আমার কোথায় পেয়েছিল ম্যাডাম? এটা হচ্ছে সিএমএইচ এর ডক্টর ম্যাডাম, গাইনোকোলজি ডিপার্টমেন্টের হেড যে আছে লিজা চৌধুরী ম্যাডাম, উনি হচ্ছে হাইটেক হসপিটালে বসে। হাইটেকটা ভালো ম্যাডাম মোটামুটি। তো ওইখানে উনার আন্ডারে। হাইটেক কোথায়? হাইটেক হচ্ছে ম্যাডাম হচ্ছে এটা হচ্ছে কচুক্ষেত বাজারে। হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ। তো ওইখানে হচ্ছে ম্যাডাম আমি যেদিন আমার এই অবস্থা হয়েছে ওই দিন লিজা ম্যাডাম হচ্ছে ওনাদের একটা পিকনিক ছিল, অফিসিয়াল পিকনিক ছিল। ম্যাডাম আসতেছিল না, ওরা আমার কেউ কিছু করতেছিল না। ম্যাডাম কোনো অর্ডার দেওয়া না পর্যন্ত ওরা আমার কোনো ডিসিশনই নিচ্ছিল না। কিন্তু আমার সমানে ব্লিডিং হয়ে যাচ্ছে, আমার অবস্থা খুবই খারাপ ছিল। ও মাই গড, তুমি তো মারাও যেতে পারতে ম্যাডাম। আমি হচ্ছে ওই অবস্থার পরে ম্যাডাম আমি মিনিমাম 1 মাস আমি কিছুই মনে করতে পারতাম না।
মানে আমি শুধুই ঘুমাইতাম, আমি উঠতেও পারতাম না, বসতেও পারতাম না। আমাকে 7 ব্যাগ ব্লাড দেওয়ার পরে আমি চোখ মিলা তাকাইতে পারি নাই। তাহলে এটাও একটা ডিসএবিলিটি, কিন্তু দেখো যে তুমি একেবারেই মানে কিছু করতে পারতে না, ডিসেবল হয়ে। জি তাহলে ম্যাডাম। আমাদের তো বেশি দূরে খুঁজতে হবে না, দেখো জি ম্যাডাম। তোমরা আমাদের মধ্যেই কিন্তু এক্সাম্পল গুলো রয়ে গেছে। তাহলে এই যে তোমার অ্যাক্সেসিবিলিটি, অ্যাভেলেবিলিটি, কোয়ালিটি, এই কথাগুলো যে বলা হয় এটা কত গুরুত্বপূর্ণ বলো। জি তুমি ম্যাম। হয়তো অ্যাক্সেসিবল ছিল, ওখানে তুমি যেতে পেরেছো, তোমার টাকা পয়সা সবই ছিল, অ্যাক্সেসিবিলিটি অ্যাফোর্ডেবিলিটি দুটোই আছে, কিন্তু ওখানে যে তুমি অ্যাভেলেবল না, সার্ভিসেস অ্যাভেলেবল পেলে না, সার্ভিস যাও পেলে কোয়ালিটি সার্ভিস পেলে না, তাতে কি হলো, তোমার যে লং টার্ম একটা সাফারিং হলো, ডিসএবিলিটি হলো, ইট কুড হ্যাভ বিন ডেথ। এরকম তো ডেথও হতে পারতো। আমার এক কলিগ, উনি এখনো আছেন, মিটফোর্ড হাসপাতালে আমরা কাজ করেছি। ওই আপাটা খুবই ভালো, ভালো এই সেন্সে বলছি না যে সে আমাদেরকে আসলে, হয় না কেউ কেউ খুব কেয়ারিং হয়, কোনো কোনো মানুষকে তোমার মনে হবে কি অলওয়েজ সিস্টার লাইক কেয়ারিং, কোনো কোনো মানুষকে মনে হবে কি মাদারলি কেয়ারিং, এটা কিন্তু মনে হয়, এটা বাই নেচারে এক একজন হয়। তো জি এই ম্যাম। আপাটাও, স্নেহার আপা, উনিও এরকম ছিলেন, মানে মাদারলি কেয়ারিং, সিস্টারলি কেয়ারিং, যে ওনার ভিতরে বাই নেচার ওরকম ছিলেন। মিটফোর্ডে আমি জব করেছি, তখন আমার সাথে সার্জারিতে উনি কাজ করেছেন। এই আপা লাস্টে ওনার একটা বাচ্চা হলো, একটু লেট প্রেগনেন্সি, ফোর্থ ইস্যু যখন হলো, তখন আমাদের সাথে হয়েছিল। আপা তার এক্সপেরিয়েন্স শেয়ার করেছে, সে বললো যে আমি যদি আজকে ডাক্তার না হতাম তাহলে আমি আজ বেঁচে থাকতাম না। শুধুমাত্র সে নিজে চিকিৎসক বলে এবং অনেকটা সে সচেতন বলে সে বেঁচে গিয়েছে। কিভাবে? এটা কিন্তু একটা ক্লিনিকে, ঢাকা মধ্যেই একটা ক্লিনিকে তার হয়েছে, নর্মাল ডেলিভারি হয়েছে সম্ভবত। ডেলিভারি হওয়ার পরে দে কেপ্ট হার, তার প্রতি কারো কোনো ভ্রুক্ষেপ নাই যে সে কেমন আছে না আছে। অত তো যে প্রথম 1-2 ঘন্টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আফটার ডেলিভারি, বিকজ ম্যাক্সিমাম ডেথ কিন্তু 2 ঘন্টার মধ্যেই হয়ে যায়, বিশেষ করে পোস্টপার্টাম হেমোরেজ যদি হয়, ঠিক কিনা? তাহলে উনি বললেন যে ওনার দিকে সবাই বাচ্চাকে কেয়ার করছে, এই করছে, এবং ওনার দিকে আর কেউ আসেই নাই, দেখতেই আসে নাই, এতটাই তাদের প্রবলেম, এতটাই নেগলেক্টিভ। একজন ডাক্তার হওয়া সত্ত্বেও কিন্তু সে ওই অর্থে কিন্তু তার সার্ভিস গুলো সে পায় না। তারপরে সে বললো যে আমি মনে হচ্ছে যে আমি জাস্ট ডাইং, মানে আমি ধীরে ধীরে মানে হয়ে যাচ্ছি, মনে হয় যেন আস্তে আস্তে সে ক্লোজ হয়ে যাচ্ছে, কোলাপস করে যাচ্ছে, সে নিজে সেটা ফিল করলো। তখন সে মানে তাদের সবাইকে ডাকলো। পরবর্তীতে দেখা গেল যে তার তোমার পোস্ট মানে হেমোরেজ হয়ে সে অলমোস্ট কোলাপস হয়ে গেছে। ওই সময় তার তার এসে ডাকাডাকিতে তারা এসে তাকে সার্ভিস দেয়, এবং সে বললো যে আমি শুধুমাত্র আমার নিজের সচেতনতার জন্য দেখি। তো দ্যাটস ওয়াই ইমার্জেন্সি অবস্থেটিক কেয়ার ভেরি ইম্পর্টেন্ট। এই যে ডাইরেক্ট অবস্থেটিক কমপ্লিকেশনস কে ম্যানেজ করার জন্য ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তাহলে কি আমাদের বুঝতে কোনো অসুবিধা আছে যে ইমার্জেন্সি অবস্থেটিক কেয়ার সার্ভিসেসটা কত বেশি গুরুত্বপূর্ণ লাইফ সেভ করার জন্য, অথবা ডিসএবিলিটিকে প্রিভেন্ট করার জন্য? যেমন সিপিডি নিয়ে যে আসে, হ্যাঁ, সেক্ষেত্রে যদি আমরা এই ডিসএবিলিটি অ্যাভয়েড করতে পারি যদি তার সিজারিয়ান সেকশন করা হয়, তাই না? তারপরে যেমন ধরো একটু আগে যে আইরিন যে তার স্টোরি শেয়ার করলো, সেখানে আমরা দেখলাম যে যদি তাকে ব্লাড ট্রান্সফিউশন করা না যেত ওই সময়, তাহলে তার লাইফ সেভ করা যেত না। তাহলে ব্লাড ট্রান্সফিউশন সার্ভিসেস একটা ইমার্জেন্সি সার্ভিসেস, তাই না, টু সেভ মাদার্স লাইফ। ওকে, আমরা নেক্সট জি ম্যাম। স্লাইডে যাই। আর কেউ কি শেয়ার করতে চাও তাদের সার্ভিসের এক্সপেরিয়েন্স বলো, পার্সোনাল এক্সপেরিয়েন্স বলো? ডু লাইক টু শেয়ার এনিথিং? ওরকম তো কোনো এক্সপিরিয়েন্স নাই। সার্ভিস দিতে যেও কোনো এক্সপেরিয়েন্স হয় নাই যে তোমরা দেখেছো ম্যাটারনাল ডেথ দেখেছো, বা কি কারণে ম্যাটারনাল ডেথ হয়েছে, এই জিনিসটা অনুধাবন করেছো? না ম্যাম, কোনো আল্লাহর এক্সপেরিয়েন্স আছে? তো যতগুলা কেস পেয়েছি কোনোটাতেই ম্যাটারনাল ডেথ পাই নাই। ইনফ্যাক্ট অ্যাকচুয়ালি এই এক্সপেরিয়েন্সটা পেতে হলে পাবলিক হসপিটালে যেতে হবে। পাবলিক হসপিটালে তোমাকে যেতে হবে ঢাকা মেডিকেল কলেজে, সারা বাংলাদেশের যত কেস আছে সবই ঢাকা মেডিকেল কলেজে হচ্ছে। তাহলেই তুমি এই ধরনের এগুলো তুমি দেখতে পাবে যে এই ঘটনাগুলো ঘটছে, অবস্ট্রাকটেড লেবার নিয়ে আসছে, এরপরে যে তাকে পারফোরেশন হয়ে যাচ্ছে ইত্যাদি, প্লাস যে লাইফ সেভ করার জন্য যে তাকে ইমিডিয়েট সিজারিয়ান সেকশন করতে হচ্ছে, ইমিডিয়েট ওটি অ্যারেঞ্জ করতে হচ্ছে।
এটা কিন্তু শুধুমাত্র পাবলিক হসপিটালে। আমি আমার ইন সার্ভিস ট্রেনিং সেই আমি করেছি 1995 94-95 এর সময় কথা বলছি আমি। সেই সময় আমি এই ধরনের অনেকগুলো কেস পেয়েছি যেগুলো আমার এখনো পর্যন্ত মনে আছে। ইনফ্যাক্ট তুমি পড়াশোনা করার চেয়ে তুমি যদি পার্সোনালি এক্সপেরিয়েন্স করো কোনো কিছু, সেটা কিন্তু কোনোদিন আর ভুলে যায় না, সেটা একদম স্থায়ীভাবে গেঁথে যায়। Anyway, তাহলে আমরা যে এতক্ষণ যেগুলো ডিসকাশন করলাম তাতে আমরা জানতে পারলাম যে হাউ ক্যান উই ইমপ্রুভ অ্যাক্সেস টু ইএমওসি, কিভাবে আমরা ইমপ্রুভ করতে পারি। একটা হচ্ছে বাই মেকিং শিওর দ্যাট হেলথ ফ্যাসিলিটিস প্রোভাইড দি সার্ভিসেস নিডেড টু সেভ উমেন্স লাইফস। তাহলে যে হেলথ ফ্যাসিলিটি গুলোতে তুমি যাচ্ছ, একজন প্রেগনেন্ট মা ধরো একজন গ্রামে বাস করে, সে যে হেলথ ফ্যাসিলিটিতে যাচ্ছে, সেই হেলথ ফ্যাসিলিটিতে অবশ্যই তাহলে তাকে লাইফ সেভ করার সার্ভিস তার অ্যাভেলেবল থাকতে হবে, তাই না? সো services needed to save women's life that need to provide by the health facilities. এখানে বলছে 9 key function signal a facility's ability to provide EMS। এখন একটা ফ্যাসিলিটিতে তোমার ফাংশন কি, এই সার্ভিসটা প্রোভাইড করতে পারবে কিনা, এটা ডিপেন্ড করছে এই সিগন্যাল ফাংশনের উপরে। কয়টা সিগন্যাল ফাংশন বলছি আমরা? 9 কি ফাংশনস, এইগুলোকে আমরা সিগন্যাল ফাংশন বলছি। আর ফ্যাসিলিটি অ্যাবিলিটি টু প্রোভাইড ইএমওসি। ওকে, এখন আমরা আসবো যে ইএমওসির আমরা বললাম যে 9টা কি ফাংশন আছে। এই কি ফাংশনগুলোকে আমরা কি বলি? সিগন্যাল ফাংশন, যেটা একটা ফ্যাসিলিটি থেকে প্রোভাইড করা হয়। হোয়াট আর দোজ কি ফাংশনস? আর একজন একটু পড়ো, এতক্ষণ পড়ছিলে কে? জি ম্যাম আইরিন? বলছি আমি। এখন আরেকজন পড়ো। ম্যাম আমি বলছি। কে? আইরিন? মেরি। মেরি, ওকে মেরি পড়ে শোনাও। Emergency obstetric care key functions cover these services: antibiotics, intravenous or by injection, oxytocin drugs, anticonvulsants, manual removal of placenta, removal of retained products, assisted vaginal delivery, basic neonatal resuscitation, surgery, cesarean section, blood transfusion. তুমি পড়ে ফেলছো? রিমুভাল অফ রিটেইন প্রোডাক্টস, অ্যাসিস্টেড ভ্যাজাইনাল ডেলিভারি, জি ম্যাম। শুনতে পাইনি। বেসিক নিওনেটাল রিসাসিটেশন, সার্জারি, ব্লাড ট্রান্সফিউশন। তাহলে এখানে অক্সিটোসিক ড্রাগের পরিবর্তে, এটা আমি চেঞ্জ করতে ভুলে গেছি, তোমরা একটু লিখে রাখো, এখানে লিখবা ইউটেরোটনিক ড্রাগস। ইউটেরোটনিক ড্রাগস, ঠিক আছে? ইনস্টেড অফ জি, ma'am. অক্সিটোসিক ড্রাগস এটা হবে ইউটেরোটনিক ড্রাগস। তাহলে কি কি আসছে আরেকজন আরেকবার বলো। বন্যা তুমি আরেকবার বলো কি কি আসছে। Antibiotics, intravenous or by injection of uterotonic drug, anticonvulsant, manual removal of the placenta, removal of retained product, assisted vaginal delivery, basic neonatal resuscitation, surgery, cesarean section, blood transfusion. তাহলে এখানে কটা আসলো? 9টা পেলে? 1 2 3 4 5 জি 6 ম্যাম 7 আছে, 8 9। 9টা আছে। তাহলে এই 9টা কি ফাংশন একটা ফ্যাসিলিটিতে থাকতে হবে। ইমার্জেন্সি অবস্টেট্রিক কেয়ার কি ফাংশন গুলো কি যদি কেউ জানতে চাই, অথবা সিগন্যাল ফাংশন বলি আমরা এগুলোকে, এগুলো হচ্ছে 9টা। এই 9টার মধ্যে এইগুলো হচ্ছে তার কি ফাংশন। ওকে, এখন নেক্সট স্লাইডে যাই। বন্যা কন্টিনিউ করো। Basic and comprehensive EMOC facilities. A basic emergency obstetric care facility is one in which all functions 1 to 7 are performed. A comprehensive emergency obstetric care facility is one in which all functions 1 to 9 are performed. তো এটা তো ইজি। টোটাল ফাংশন হচ্ছে 9টা। 9টার মধ্যে যদি 1 to 9 ফাংশনই থাকে তাকে আমরা কি বলবো? কম্প্রিহেনসিভ। কম্প্রিহেনসিভ ইমার্জেন্সি অবস্টেট্রিক কেয়ার। ওকে, আর যদি 1 থেকে 7টা ফাংশন থাকে পারফর্ম করে যে ফ্যাসিলিটি, তাদেরকে কি বলবো? বেসিক ইমার্জেন্সি অবস্টেট্রিক। বেসিক ইমার্জেন্সি অবস্টেট্রিক কেয়ার। সো ভেরি সিম্পল, তাই না? খুব সহজ, সবাই আমরা সহজেই বুঝতে পারছি। এখন আমরা ফাংশনগুলো দেখব। বন্যা একটু কন্টিনিউ করো। EMOC facilities provide the first 7 services: administer
parenteral antibiotics, administer uterotonic drugs, parenteral oxytocin, so administer parenteral anticonvulsants for preeclampsia and eclampsia, magnesium sulfate. So manual দ্যাট ইজ বলে তোকে that আই যখন লিখে তার মানে দ্যাট ইজ আচ্ছা, আই অথবা ইজি দ্যাট ইজ ফর এক্সাম্পল ওকে manual removal of placenta, removal of retained products, perform as ম্যানুয়ালি রিমুভ প্লাসেন্টা তুমি কি পড়ছো ঠিক করে পড়ো এটা ছোট চোখে ফাংশন গুলো বলছে manually Administer? remove the placenta. ম্যাম ফার্স্ট থেকে পড়বো? রিমুভ প্লাসেন্টা না 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 আচ্ছা, remove retained products. So perform assisted vaginal delivery, for example, vacuum extraction, forceps delivery, and perform basic neonatal resuscitation, for example, with bag and mask. ওকে তাহলে আমরা এখানে কয়টা ফাংশন পাচ্ছি 7টা ওকে 7টা ফাংশন আমরা এখানে পাচ্ছি ম্যাডাম আমি একটু কোশ্চেন জিজ্ঞেস করতে চাচ্ছি। শিওর 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 বলো ম্যাডাম নিউনেটাল রিসাসিটেশনে কি কি করা হয় আমি একটু জানতে চাচ্ছিলাম। আচ্ছা আমাদের একটা নিউনেটাল সেশন আছে না এসেনশিয়াল হ্যাঁ। ম্যাটারনাল নিউবর্ন কেয়ার সেশন আছে ওখানে নিউনেটাল রিসাসিটেশন এবং আমাদের মধ্যে যারা আছে তার মধ্যে কেউ একজন নিউনেটাল রিসাসিটেশন বলতে পারবে ঠিক আছে তোমার জি, ধারণাটা বলো নিউনেটাল রিসাসিটেশন ম্যাডাম আমি এই সম্বন্ধে জানি না দেখেই জানতে চাচ্ছিলাম। একেবারেই জানো না আচ্ছা তাহলে আমাদের মধ্যে বন্যা এটা জানে বন্যা একটু যদি নিউনেটাল রিসাসিটেশন বলো নিউনেটাল রিসাসিটেশনটা হচ্ছে বাচ্চার ডেলিভারি হওয়ার পর যেগুলো ওরা মানে রাইট হ্যাঁ এক্স্যাক্টলি বলো ইয়াগুলো, যেমন হচ্ছে বাচ্চার শ্বাস প্রশ্বাস ঠিক মতো আসছে কিনা, সব অ্যাক্টিভিটিস গুলো আফগার স্কোরের মাধ্যমে আমরা ডিটেক্ট করি সব অ্যাক্টিভিটিস গুলো ঠিক আছে কিনা, এটাই তো। গুড তাহলে মূলত এখানে যেটা হচ্ছে বার্থ অ্যাসফিক্সিয়া যেটা অর্থাৎ বাচ্চা শ্বাস নিচ্ছে না এটাই হলো মূল এখানে হচ্ছে ওকে তাহলে বার্থ অ্যাসফিক্সিয়া যখন হচ্ছে তখন সেই বাচ্চাটাকে শ্বাস নিচ্ছে না সেই বাচ্চাটাকে যেভাবে রিসাসিটেট করা হয় এটাকেই বলে নিউনেটাল রিসাসিটেশন ওকে এখানে ব্যাগ এবং মাস্ক দিয়ে নিউনেটাল রিসাসিটেশন করা হয় মাস্ক মুখে মাস্ক দিয়ে এবং একটা ব্যাগ থাকে যেটা থেকে তোমার এটাকে কি বলে আম্বু ব্যাগ ব্যাগ হ্যাঁ আম্বু ব্যাগের মাধ্যমে বাচ্চার রিসাসিটেশন করা ওকে তো এটা তুমি ডিটেইলস জানতে হলে পরবর্তীতে জানবো এবং তুমি নিজেই সার্চ করে নিউট্রি রিসাসিটেশন ভালোভাবে জেনে নেবা ঠিক আছে এটা একটা বেসিক ফাংশন জি ম্যাডাম। এই কারণে এবং এর আগে যে আমরা ক্লাস নিয়েছি তখন কিন্তু বেসিক ইউএমএসি ফ্যাসিলিটি বা ইউএমএস এই যে আমার তোমার সিগন্যাল ফাংশন গুলোর মধ্যে এই পারফর্ম বেসিক নিউনেটাল রিসাসিটেশন এটা ছিল না 8টা ফাংশন ছিল পরবর্তীতে এটা অ্যাড হয়েছে এটা একেবারে নতুন অ্যাড হয়েছে যে শুধু ডেলিভারি মাকে দেখলেই হবে না পাশাপাশি বাচ্চাকেও আমার বাঁচাতে হবে সেই বাচ্চাকে বাঁচানোর জন্য ম্যাক্সিমাম বাচ্চাই কিন্তু মারা যায় বার্থ অ্যাসফিক্সিয়া জন্মের পরপর যদি শ্বাস নিতে না পারে তাহলেই কিন্তু ম্যাক্সিমাম বাচ্চা মারা যাবে বুঝতে পারলে ভেরি কমন বার্থ অ্যাসফিক্সিয়াটা তো এই কারণে এই ফাংশনটাকে অ্যাড করা হয়েছে ওকে বার্থ স্পেশিয়ার জন্য তো ম্যাডাম অনেক বাচ্চা সেরেব্রাল পালসিও হয়। এক্স্যাক্টলি ইউ আর রাইট সেই কারণেই বার্থ অ্যাসফিক্সিয়া ম্যানেজ করা ভেরি ইম্পর্টেন্ট ওকে ম্যানেজিং বার্থ অ্যাসফিক্সিয়া কিভাবে ম্যানেজ করব এটাকে আমরা গোল্ডেন মিনিট বলি গোল্ডেন মিনিট 1 মিনিটের মধ্যে যদি বাচ্চার শ্বাস প্রশ্বাস শুরু করা না যায় তাহলে বাচ্চা সেরিব্রাল পলসি ডেভেলপ করতে পারে তার অনেক বেশি সেরিব্রাল ড্যামেজ হয় ওকে যার ফলে তার পলসি হতে পারে সে কারণে 1 মিনিট গোল্ডেন মিনিটটা আমরা এইভাবে বলি অনেক সময় যে তুমি তোমার শ্বাস বন্ধ রেখে কাউন্ট করতে থাকো কতক্ষণ তুমি শ্বাস বন্ধ রাখতে পারো তুমি দেখবা কাউন্ট করবা বললে 1 মিনিট মানে হচ্ছে তুমি 60 পর্যন্ত কাউন্ট করা তাই না 1 2 3 4 এইভাবে কাউন্ট করে দেখো যে হাউ ফার মনে মনে কাউন্ট করবা হাউ ফার ইউ ক্যান হোল্ড ইওর ব্রেথ 1 মিনিট ধরে রাখা অনেক কষ্টকর এটা দেখে তোমাকে অনুভব করতে হবে যে একটা বাচ্চা জন্মের পরপরই যদি শ্বাস না নেয় তাহলে তার কতটা কষ্ট হতে পারে এবং যার ফলে তার ব্রেন ড্যামেজ হতে পারে এর জন্যই এইটা রিসাসিটেশনটা ইম্পর্টেন্ট আইরিন তুমি আজকে
নিউনেটাল রিসাসিটেশনটা, বেসিক নিউনেটাল রিসাসিটেশন, এটা লিখে তুমি সার্চ দিবা, ঠিক আছে? তাহলে তুমি জি ম্যাডাম। এটা জানতে পারবা, এবং নেক্সট সেশনে আমি তোমার কাছ থেকে জানবো তুমি কি জানলা, আমরা একটা ধারণা দিলাম তোমাকে, জি ম্যাডাম। ঠিক আছে? জি ভেরি ম্যাডাম। ইম্পর্টেন্ট টু নো, ভেরি ইম্পর্টেন্ট টু নো। থ্যাংক ইউ যে তুমি এটা এই প্রশ্নটা জিজ্ঞেস করেছো সেই জন্য। তাহলে এখানে যে কটা লেখা আছে সবার মনে থাকবে? জি ম্যাম। প্যারেন্টাল অ্যান্টিবায়োটিক দিতে হবে, প্যারেন্টাল ইউটেরোটনিক দিতে হবে। ইউটেরোটনিক আমরা কোনটা দেই, কেন দেয়া হয় ইউটেরোটনিক ড্রাগটা বলো তো? ব্লিডিং অফ হওয়ার জন্য। এক্স্যাক্টলি, অফ হওয়ার জন্য, ব্লিডিং কন্ট্রোল করার জন্য। হ্যাঁ, পোস্টপার্টাম হেমোরেজ যাতে না হয়। ইভেন নর্মাল ভেজাইনাল ডেলিভারি হওয়ার পরপরই নরমালি আমরা কিন্তু ইউটেরোটনিক ড্রাগ দেই, তাই কিনা? বাচ্চা ডেলিভারি কয়জন করেছো? জি ম্যাডাম, দেওয়া হয়। দেওয়া হয় না? সো নরমালি আমরা একটা অক্সিটোসিন ড্রাগ দেই। ড্রাগ রেখে। তাহলে তুমি কি জানো যে এখানে ফার্স্ট লাইন অফ ড্রাগ কোনটা? ফার্স্ট লাইন অফ ড্রাগ কোনটা? অক্সিটোসিন হচ্ছে ফার্স্ট লাইন অফ ড্রাগ। সেকেন্ড লাইন অফ ড্রাগ কোনটা? সেকেন্ড লাইন আর্গোমেট্রিন, যেগুলো আর্গোমেট্রিন ড্রাগ আছে সেগুলো হচ্ছে সেকেন্ড লাইন। থার্ড লাইন হচ্ছে তোমার মিসোপ্রোস্টল, থার্ড লাইন। ওকে, তাহলে অনেকগুলো ইউটেরোটনিক ড্রাগ আছে, বুঝতে পারলে? এবং এখানে কিন্তু প্যারেন্টাল দেওয়ার কথা বলেছে, ইনজেক্টেবল ফর্মের কেউ প্যারেন্টাল যাতে অ্যাডমিনিস্ট্রেট করতে পারে সেটাই হচ্ছে এখানে বলা হচ্ছে। ওকে, মিসোপ্রোস্টল সম্পর্কে তোমাদের ধারণা আছে? মিসোপ্রোস্টল, এখন আমাদের দেশে একটা প্রোগ্রাম আছে যেটা পোস্টপার্টাম হেমোরেজকে প্রিভেন্ট করার জন্য মিসোপ্রোস্টল ইউজ করা হয়। আমাদের একজন স্টুডেন্ট, ওর নাম হচ্ছে আইরিন তুলি, ও এই বিষয়ে একটা রিসার্চ করেছে, গবেষণা করেছে। সেখানে ও দেখিয়েছে যে এটা কিন্তু রুটিনলি গভর্নমেন্ট সার্ভিস থেকে মিসোপ্রোস্টল দেওয়া হয়, অর্থাৎ থার্ড লাইন অফ ড্রাগ যেটা, এটা দেওয়া হচ্ছে। মিসোপ্রোস্টল দিয়ে তোমরা এখন জানো যে এখন অনেক অ্যাবর্শনও কিন্তু মিসোপ্রোস্টল দিয়ে করা হয়, ঠিক আছে? তো এই মিসোপ্রোস্টল গভর্নমেন্ট থেকেই মিসোপ্রোস্টল অ্যাডমিনিস্টার করা হয় প্রত্যেক প্রেগন্যান্ট মাকে, তারা যাতে ওরালি তারা নিতে পারে, যাতে পোস্টপার্টাম হেমোরেজকে প্রিভেন্ট করা যায়, বুঝতে পারছো? ওকে, তারপরেরটা হচ্ছে ইউটেরোটনিক, এরপরে হচ্ছে অ্যান্টিকনভালসেন্ট। অ্যান্টিকনভালসেন্ট এখানে পার্টিকুলারলি কোনটা কথা? ম্যাক্সাল্ফ, যেটা ম্যাগনেসিয়াম সালফেট। হ্যাঁ, তোমরা কি কখনো এক্লাম্পসিয়া রোগী দেখেছো? জি ম্যাম। দেখেছো, গুড। তোমরা দেখেছো যে কিভাবে ম্যানেজ করে প্রি-এক্লাম্পসিয়া রোগী? ম্যাগনেসিয়াম সালফেটটা ম্যাডাম, আর এটা দেওয়ার একটা প্রসিডিউর আছে, স্টেপ বাই স্টেপ দেওয়া হয়, আর প্রেসারটা পেশেন্টের ওভাবে মেইনটেইন করা হয় কন্টিনিউয়াসলি মনিটরিং এর মাধ্যমে। ওকে, গুড। তাহলে মোটামুটি ধারণা আছে। তাহলে এই অ্যান্টি কনভালসেন্ট দিতে পারবে, প্যারেন্টাল অ্যান্টি কনভালসেন্ট এক্লাম্পসিয়ার জন্য দেয়া হবে। তাহলে এইটা একটা তাহলে বেসিক ফাংশন, যেটা কারণ প্রি-এক্লাম্পসিয়া থেকে এক্লাম্পসিয়া হওয়ার জন্য প্রচুর মা কিন্তু মারা যায়, ম্যাটারনাল ডেথ, হ্যাঁ, বিকজ অফ প্রি-এক্লাম্পসিয়া। আগের চেয়ে অনেক কমেছে, কিন্তু এখনো হচ্ছে। প্লাসেন্টা ম্যানুয়ালি রিমুভ, এটা জানো? ম্যানুয়াল রিমুভার অফ প্লাসেন্টা, ম্যানুয়াল প্লাসেন্টা রিমুভ কিভাবে করে? যখন প্লাসেন্টা ধরো কতক্ষণ ওয়েট করব? 30 মিনিটসের মধ্যে। আধা ঘন্টা। রাইট, 30 মিনিটস, আধা আধা ঘন্টা। তাহলে আমরা আধা ঘন্টা ম্যাক্সিমাম ওয়েট করা হয় করার জন্য। তারপরে কিভাবে ম্যানুয়াল রিমুভ করে, প্লাসেন্টা রিমুভ কিভাবে করে বলতে পারো? হ্যান্ডের মাধ্যমে করে ম্যাডাম। তাহলে একটা হাত দিয়ে দুটো হাত লাগে, একটা হাত দিয়ে এক হাত দিয়েই করা হয় ম্যাম। এক হাত দিয়ে কি করে? হাতে লং গ্লাভস পরে। রাইট, ম্যাডাম এক হাত দিয়ে তোমার প্রেসার দিতে হবে, আর এক হাত দিয়ে ট্রাকশন করতে হবে না, দুই হাতই তো লাগবে। এক হাত দিয়ে তো প্লাসেন্টাল যে কর্ডটা আছে, জি, একটা দিয়ে তো তুমি অ্যাবডোমেনে তাকে করছো, হ্যাঁ, অ্যাবডোমেনে রাখছো একটা হাত, আর একটা হাত তো তুমি ভেজাইনার ওখানে কর্ডটাকে ধরে রাখতে হবে। জি ম্যাম। কর্ডটা যদি ট্র্যাকশনের মধ্যে না রাখা হয় তাহলে তো ওটা বের হবে না, হবে? জি। তাহলে এই যে ম্যানুয়াল রিমুভাল অফ প্লাসেন্টা, এটাও একটা ধারণা থাকা দরকার তোমাদের, কিভাবে ম্যানুয়ালি রিমুভ করে। এগুলো একটু জেনে নেবা নিজেরা, হ্যাঁ, সেলফ লার্নিং, কারণ এগুলো তো এখানে পড়াবার কথা না, আমি তোমাদের কাছে জানতে চাচ্ছি। এবং তোমরা যদি কনফিউশন থাকে, যার কনফিউশন আছে তারা একটু জেনে নেবা। সো ম্যানুয়াল রিমুভাল অফ প্লাসেন্টা একটা কি ফাংশন, এটা এটা কি কাজী হাবিব জয়েন করেছে?
আসসালামু আলাইকুম, জয়েন করছি ম্যাডাম। কখন তুমি এসছো কাজী হাবিব? 10 মিনিট হয়েছে 10 মিনিট হয়েছে। ওয়াই আর ইউ লেট? ম্যাডাম। আমার এই নেটওয়ার্ক ছিল না। নেটওয়ার্ক ছিল না, ইটস কমন, এটা কমন কমপ্লেইন না? কাজী হাবিব, একটা কথা বলি, সেটা হলো যে মানে তুমি প্রত্যেকটা সেশনেই কিন্তু তোমাকে আমরা আইদার দেরি করে পাচ্ছি অথবা পাচ্ছি না। ফার্স্ট সেশনে তো পাই নাই, সেকেন্ড সেশনে বোধহয় লেট করে এসেছিল। সো এভরি সেশনেই প্রবলেম হয়ে যাচ্ছে কিন্তু। সো বি কেয়ারফুল, ঠিক ওকে? বিকজ কেন বলছি আমি, আমি চাই যে তোমরা প্রত্যেকে ভালো রেজাল্ট করো। আর ভালো রেজাল্ট করার পূর্ব শর্ত হচ্ছে সবকটা ক্লাস আসলে অ্যাটেন্ড করা। কারণ এই প্রশ্নগুলো যখন আমরা তোমাকে ভাইবার সময় করি তখন ইউ ফিল ব্ল্যাঙ্ক হয়ে যাও, তাই না? তখন এটা তুমি উত্তরটা দিতে পারো না যদি ক্লাস না করো, যে এইখানে এসে আমরা এই ধরনের প্রশ্নগুলো আমরা করতে পারি। ওকে, তাহলে হাবিব, তোমার এই ব্যাকগ্রাউন্ডটা একটু বলবে আমাকে? তাহলে আমি এই জন্য ব্যাকগ্রাউন্ডটা জানতে চাচ্ছি। বিএইচএমএস করছি, যে হোমিওপ্যাথিক মেডিসিনের উপর। কিসে? সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ থেকে পড়াশোনা করছি। সরি, শুনতে পাচ্ছি না তোমাকে ভালো। আর আমি সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ থেকে পড়াশোনা করছি, বিএইচএমএস। হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, ওকে। তাহলে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে কি তোমরা এই বিষয়গুলো জানো? হ্যাঁ, যেমন এই যে ইন্ট্রোডাক্টরি ড্রাগের কথা বললাম। হ্যাঁ, ড্রাগগুলো ওইভাবে পড়ানো হয় না, ক্লাস বাট আছে। হ্যাঁ, আমরা ওই বইগুলো পড়তে গিয়ে আমাদের যে মেইন বেসিক পড়াশোনাটা হয়, কিন্তু মানে আমাদের ড্রাগস আলাদা পড়ানো হয়, কিন্তু বুকস গুলা সেমই থাকে। আমরা যে গাইড গুলো ফলো করি বা যে বইগুলো ফলো করি এটা সেমই থাকে এমবিবিএস এর মতোই, বাট ওই ড্রাগস গুলো আমরা পড়ি না। ওকে, তাহলে একটা জিনিস আমি বুঝতে পারলাম যে তোমার এই বিষয়গুলো সম্পর্কে যথেষ্ট ভালো ধারণা আছে, কারণ এইটা তোমাদের পড়াশোনা করেছো। তারপরেও যদি ধরো যে যে বিষয়গুলো তুমি বুঝতে পারছো না, হ্যাঁ, তো আমরা কিন্তু হাফ ওয়ে চলে এসেছি ক্লাসের। বুঝতে পারছো না যে বিষয়গুলো, সেগুলো একটু নিজে নিজে সেলফ লার্নিং করবে অবশ্যই। সেলফ লার্নিং ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, মাস্টার্সে এসে তুমি ইউ আর ডুইং এ মাস্টার্স, পোস্ট গ্রাজুয়েট কোর্স করছো, তো মাস্টার্সে কিন্তু সেলফ লার্নিং খুবই গুরুত্বপূর্ণ। সবকিছুই তো আমি শিখিয়ে দেব না, ঠিক আছে? সবকিছুই। আর আমি যে বিষয়টা আমি ক্লাস শেষ করি, তাহলে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, যদি তোমার নেটওয়ার্ক থাকে তাহলে সেগুলো আলোচনা করবো আবারও। তাহলে প্লাসেন্টা ম্যানুয়াল রিমুভ করার একটা, এটা হচ্ছে একটা কি ফাংশন। আর রিমুভাল অফ রিটেইন প্রোডাক্টস, রিমুভ রিটেইন প্রোডাক্টস, এটা কি বন্যা তুমি বলো। ম্যাডাম, যদি এটা ম্যাক্সিমাম হচ্ছে যদি বাচ্চাটা মানে অ্যাবর্শনের ক্ষেত্রে ম্যাডাম সে রিটেন প্রোডাক্টটা রিমুভ করা হয়। রাইট, অ্যাবর্শনের ক্ষেত্রে হয়, এছাড়াও ডেলিভারির ক্ষেত্রেও হতে পারে। প্লাসেন্টা অনেক সময় ফুল প্লাসেন্টা আসে না, যদি থেকে যায়। প্লাসেন্টা ডেলিভারি হওয়ার পরে আমাদের নিয়ম কি, প্লাসেন্টাকে চেক করি। হ্যাঁ, দেখি না আমরা যে পুরোপুরি এসছে না, রয়ে গেছে কিছু, অনেক সময় কিছু মেমব্রেন থেকে যেতে পারে। হ্যাঁ, প্লাসেন্টা অ্যাক্রিটা হলে তো প্লাসেন্টা অনেকগুলো আটকে ভিতরে থেকে যেতে পারে। ওকে, তাহলে সেই প্লাসেন্টা অনেক সময় ইনট্যাক্ট থাকে না বা মেমব্রেনস গুলো থেকে যায়, সেটাকে যদি আমার ই করতে হয় তাহলে কি করব আমরা? রিমুভ করার জন্য কি করা হয়? ডিএনসি, ডাইলেটেশন এন্ড কিউরেটিভস। হচ্ছে ডাইলেটেশন এন্ড কিউরেটিভস, সবাই জানি এগুলো। আচ্ছা, এছাড়াও আরেকটা এমআর টাইপেরও করা হয়, হ্যাঁ, যে ভ্যাকুয়াম এক্সট্রাকশন, ইভাকুয়েশন, সাকশন ইভাকুয়েশন, এটাও কিউরেটিভস, ইভাকুয়েশন কিউরেটিভও করা হয়। আর এখানে অবশ্য ইসের কথা বলেছে, ভ্যাকুয়াম এক্সট্রাকশনের কথা বলেছে। তো এনিওয়ে, তাহলে রিটেন প্রোডাক্ট যদি থাকে সেটাকে রিমুভ করতে হবে। সেটা রিমুভ যদি না করতে পারি, পোস্টপার্টাম হেমোরেজ হয়ে মা মারা যায়, তাই তো? প্লাসেন্টা রিমুভ করতে না পারলে পোস্টপার্টাম হেমোরেজ হয়ে মারা যাবে। যদি অ্যান্টিকনভালসেন্ট ড্রাগ বা প্যারেন্টাল অ্যান্টিকনভালসেন্ট দেওয়া যায়, তাহলে এক্লাম্পসিয়া প্রি এক্লাম্পসিয়া পেশেন্ট ম্যানেজ করে, ইনিশিয়াল ম্যানেজ করে তোমাকে কি করতে হবে? রেফার করতে হবে যেখানে ফুল ফ্যাসিলিটি আছে। কারণ এক্লাম্পসিয়া প্রি এক্লাম্পসিয়া কিন্তু জাস্ট একটা সাধারণ হেলথ ফ্যাসিলিটিতে কোনোভাবেই ম্যানেজ করা সম্ভব না। ওকে, তাহলে রেফার করে দিতে হবে। আর ইউটেরোটনিক ড্রাগটা সরাসরি, যেটা প্যারেন্টাল অক্সিটোসিন বিশেষ করে, এটা কেন দেওয়া হচ্ছে? এটাও পোস্টপার্টাম হেমোরেজকে প্রিভেন্ট করার জন্য। আর অ্যান্টিবায়োটিক কেন অ্যাডমিনিস্টার করা হয়? ইনফেকশন প্রিভেন্ট করার জন্য। ওকে, এখানে অ্যান্টিবায়োটিক, প্যারেন্টাল অ্যান্টিবায়োটিকের কথা বলা হচ্ছে। ওরাল অ্যান্টিবায়োটিক তো দেয়াই হয়, কিন্তু ফ্যাসিলিটিতে অবশ্যই প্যারেন্টাল অ্যান্টিবায়োটিক দেওয়ার ব্যবস্থা থাকতে হবে। এরপরের রিটেইন প্রোডাক্ট, তারপর হচ্ছে পারফর্ম অ্যাসিস্টেড ভ্যাজাইনাল ডেলিভারি। অ্যাসিস্টেড ভ্যাজাইনাল ডেলিভারি বলতে কি বোঝাচ্ছে? নরমাল ডেলিভারি হচ্ছে না, অ্যাসিস্ট করতে হবে। কি করতে হবে? ফোরসেপ দিতে হতে পারে, অথবা ভ্যাকুয়াম এক্সট্রাকশন, যদিও এই দুটোই এখানে বলছে যে দুটোই করার ব্যবস্থা থাকতে হবে। পারফর্ম অ্যাসিস্টেড ভ্যাজাইনাল ডেলিভারি
ভ্যাকুয়াম এক্সট্রাকশন অ্যান্ড ফরসেপ ডেলিভারি। যদিও আজকাল আমরা ফরসেপ ডেলিভারিকে এনকারেজ করি না, কারণ খুব একেবারেই যদি মাইল্ড তোমার থাকে যে অল্প একটুর জন্য আসতে পারছে না বাচ্চাটা, বেরোচ্ছে না, তখন আমরা ফরসেপ ডেলিভারিটা করি। কারণ ফরসেপ কিন্তু কোনো স্কিল যদি না হয় তাহলে কিন্তু বাচ্চার কি হতে পারে, হেড ইনজুরি হতে পারে, বুঝতে পারলে? সেক্ষেত্রে কিন্তু ফরসেপ দেওয়াটা অনেক ডিফিকাল্ট। ফরসেপ দিয়ে অনেক হেড ইনজুরি বাচ্চা হয়ে পরবর্তীতে কোনো পলিসি ডেভেলপ করতে পারে। ওকে, লাস্টেরটা হচ্ছে পারফর্ম বেসিক নিউনেটাল রিসাসিটেশন। একটু আগে আমরা এটা আলোচনা করেছি, বেসিক নিউনেটাল রিসাসিটেশন পার্টিকুলারলি বার্থ অ্যাসফাক্সিয়া কে যাতে ম্যানেজ করা সম্ভব হয়। তাহলে এখানে কয়টা ফাংশন পেলাম? প্রথম 7টা সার্ভিসেস হলো বেসিক ইমার্জেন্সি অবস্টেট্রিক কেয়ার সার্ভিসেস। যে ফ্যাসিলিটি গুলোকে আমরা বেসিক ইমার্জেন্সি অবস্টেট্রিক কেয়ার ফ্যাসিলিটি বলবো, সেই অবস্টেট্রিক কেয়ার ফ্যাসিলিটিতে এই সার্ভিসেস গুলো অ্যাভেলেবল থাকতে হবে। গট ইট? তাহলে পরেরটা কি আসছে? কম্প্রিহেন্সিভ। হ্যাঁ, কম্প্রিহেন্সিভ ইএমওসি সার্ভিসেস কে পড়বে? কাজী হাবিব, পড়ে শোনাও। জি ম্যাডাম। Comprehensive emergency obstetric care facilities provide all 9 services, administer parenteral antibiotics, intravenous or by injection, administer parenteral uterotonic drugs, for example, oxytocin, administer a parenteral anticonvulsants for preeclampsia and eclampsia, for example, magnesia sulfate, manually remove placenta, for example, manual vacuum extraction, dilatation, and curettage. Remove retained products, for example, manual vacuum extraction, dilatation, and curettage. ওকে, তাহলে ওই 8টা ফাংশন সাথে এখানে আমরা কয়টা পালাম? 9টা ফাংশনের মধ্যে 1 2 3 4 5টা, আর কটা আছে? আরো 4টা আছে। তাহলে আরো 4টা কি কি? কন্টিনিউ করো। Perform assisted vaginal delivery, for example, vacuum extraction or forceps delivery. Perform basic neonatal resuscitation, for example, with bag and mask. Perform surgery, for example, cesarean section. Perform blood transfusion. ওকে, তাহলে এখানে অ্যাড হলো কোন দুটো? আগে যে কটা আমরা আলোচনা করেছি 7টা, তার সাথে দুটো অ্যাড হয়েছে, যেটা রেড কালার, পারফর্ম সার্জারি এন্ড পারফর্ম ব্লাড ট্রান্সফিউশন। তাহলে এই দুটো রেড কালার যেটা, এই দুটো অ্যাড হয়েছে। টোটালটা হলো তাহলে 9 সিগন্যাল ফাংশন। 9 সিগন্যাল ফাংশন যদি কোনো ফ্যাসিলিটি এই সার্ভিসগুলো দেয়, তাকে আমি কি বলবো? কম্প্রিহেন্সিভ ইমার্জেন্সি অবস্টেট্রিক কেয়ার। ভেরি গুড। তাহলে সবাই আমরা কিন্তু বুঝতে পেরেছি যে বেসিক কোনগুলো, বেসিক ইমার্জেন্সি অবস্টেট্রিক কেয়ার ফ্যাসিলিটি কোনগুলো, আর কম্প্রিহেন্সিভ ইমার্জেন্সি অবস্টেট্রিক কেয়ার ফ্যাসিলিটি কোনগুলো। তাহলে বেসিক কোন লেভেলে থাকা উচিত আমাদের দেশে? প্রাইমারি লেভেল, Community clinic. প্রাইমারি, এক্স্যাক্টলি। অ্যাট লিস্ট কমিউনিটি ক্লিনিকে, আমি জানি না কমিউনিটি ক্লিনিকে হয়তো তোমার যেহেতু নর্মাল ডেলিভারি হয়, তাহলে অ্যাসিস্টেড ভ্যাজিনাল ডেলিভারি সম্ভব। তাহলে নিউনেটাল রিসাসিটেশন অবশ্যই হতে হবে, তাই না? শুধুমাত্র সার্জারি এবং ব্লাড ট্রান্সফিউশন, এটার জন্য আমাকে হয়তো উপজেলা হেলথ কমপ্লেক্স লেভেলে যেতে হবে। ওকে, তাহলে এই বেসিকটা অ্যাট লিস্ট উপজেলা লেভেলের নিচে পর্যন্ত থাকবে, এবং সব উপজেলা এন্ড অ্যাভাব হবে কম্প্রিহেন্সিভ ইএমওসি সার্ভিসেস। ডিস্ট্রিক্ট হসপিটাল বা অন্য হসপিটালে যে সার্ভিসেস আছে সেটা কোন লেভেলের সার্ভিস? বেসিক আর কম্প্রিহেন্সিভ? Comprehensive. কম্প্রিহেন্সিভ। Tertiary level. ওকে ওকে, ঠিক আছে। তো এখন আমরা এই এটা দেখি, স্লাইডটা দেখি। নট অল দিস ফাংশনস নিড হসপিটালস এন্ড ডক্টরস। এই যে 9টার কথা বললাম, সবগুলোতেই কিন্তু হসপিটাল বা ডাক্তারের প্রয়োজন হয় না। যেটা প্রাইমারি লেভেলে বেসিকটা, সেটার জন্য তোমার প্রাইমারি লেভেলেও সম্ভব। সেখানে ডাক্তার ছাড়াও আদার যারা হেলথ কেয়ার প্রোভাইডার আছে, মিডওয়াইফ যারা আছে, নার্সেস যারা আছে, তারাও কিন্তু এটা প্রোভাইড করতে পারবে। ওকে, সো ওয়েল ট্রেন্ড নার্সেস এন্ড মিডওয়াইফস ক্যান পারফর্ম মোস্ট ফাংশন অ্যাজ বেসিক ইএমওসি ফ্যাসিলিটিস। ওকে, সো ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ফর রিসোর্স পুয়ার এরিয়াস। দিস ইজ ইম্পর্টেন্ট পয়েন্ট ফর রিসোর্স পুয়ার এরিয়াস। যেহেতু আমাদের দেশে এত বেশি ডাক্তার নাই, তাহলে আমাদেরকে ওয়েল ট্রেন্ড মিডওয়াইফ করা দরকার এবং ওয়েল ট্রেন্ড নার্স দরকার, যাতে করে এই বেসিক ইএমওসি ফ্যাসিলিটিসে তারা এই ফাংশনগুলো করতে পারে। ওকে, তাহলেই কিন্তু আমরা অনেক মাকে বাঁচাতে পারবো, ম্যাটারনাল ডেথ অনেক কমে যাবে। তারপরে স্লাইড, হাউ ক্যান উই টেল উই আর মেকিং এ ডিফারেন্স? ইফ উই নো
we have provided enough UMOC. And if we know that these services are being used by women suffering obstetric complications, তাহলে দুটো কন্ডিশন, যে আমরা একটা হচ্ছে সার্ভিস প্রোভাইড করতে হবে, আর একটা হচ্ছে সার্ভিস ইউটিলাইজেশন। ওকে, সার্ভিস প্রোভাইড করাই তো যথেষ্ট না, সার্ভিস যে ইউটিলাইজ করছে আসছে, হ্যাঁ, অবস্টেটিক কমপ্লিকেশন যাদের হচ্ছে সেই সব মায়েরা এইসব কমপ্লিকেশন সার্ভিস নেওয়ার জন্য আসছে, দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। তাহলেই আমরা বলবো we can be confident that we are saving women's lives, তাহলেই আমরা বলতে পারবো যে we are saving women's lives, ঠিক কি না? ওকে, তাহলে সার্ভিস প্রোভাইড করতে হবে এবং এনশিওর করতে হবে সার্ভিস ইউটিলাইজেশন, দুটো মিলেই we can save women's lives. So do you know which women will experience complications? এই যে যারা প্রেগন্যান্ট হচ্ছে, আমরা জানি যে কারা কমপ্লিকেশনস? জি ম্যাম, জানি। আচ্ছা, কিভাবে জানবো? আগে থেকে বিলো 18 ইয়ার্স আপ টু ওভার 35 ইয়ার্স। ওকে আইরিন, হ্যাঁ আইরিন, আমরা রাইট, তুমি যে রিস্ক ফ্যাক্টর গুলো বলছো তাতে আমরা স্ক্রিনিং করে, আমি একটু আগে কিন্তু এই কথাগুলো বলেছি, ঠিক আছে, যে আমরা রিস্ক ফ্যাক্টর গুলো স্ক্রিনিং করে আইডেন্টিফাই করতে পারি, তারপরেও আমরা বলতে পারবো না যে এই প্রেগন্যান্ট ওমেন সেফলি ডেলিভারি করতে পারবে, সেফ ডেলিভারি হবে, তারপরেও আমরা বলতে পারবো না। কেন বলতে পারবো না? হাউ ডু ইউ নো হুইচ উইমেন উইল এক্সপেরিয়েন্স কমপ্লিকেশনস? কার কমপ্লিকেশনস হবে, কার পোস্টপার্টাম হেমারেজ হবে, অথবা ধরো প্ল্যাসেন্টা আসছে না, বা হঠাৎ করে তার ইউটেরাস কন্ট্রাকশন বন্ধ হয়ে গেল, আমরা কি বলতে পারবো যে তার ডেলিভারি পিরিয়ডটা স্মুথ হবে কিনা? পারবো কি? বলতে পারবো না। সেজন্যই বলছে হাউ ডু নো হুইচ উইমেন, তাহলে কোন উইমেন দ্য এক্সপেরিয়েন্স কমপ্লিকেশনস হবে, উই ডোন্ট, আমরা বলতে পারছি না, এজন্যই বলছে উই ডোন্ট। কিন্তু বাট we do know that any population of pregnant women is obstetric complications. এখানে বলছে যে একটা প্রেডিকশন আছে, যে ধরো 100 উইমেন যদি প্রেগন্যান্ট হয়, তার মধ্যে তোমার 85% নরমাল ডেলিভারি হবে, তার হয়তো অবস্টেটিক কমপ্লিকেশনস হবে না কোনো, বা হাই রিস্ক স্ক্রিনিং করে ফেলতে পারবো তাদের মধ্যে থেকে, কোনো অসুবিধা হবে না 85%। কিন্তু 15% কিন্তু অবস্টেটিক কমপ্লিকেশনস হবে। এটা একটা নরমাল প্রেডিকশন, যে তাহলে কমপ্লিকেশনস কত জনের হতে পারে? 15%, কিন্তু কার হবে সেটা প্রেডিক্ট করা যাচ্ছে না। ওকে, যেটা প্রেগন্যান্সি রিস্ক স্ক্রিনিং করার পরে যেগুলো বাকি থাকছে তাদেরকে কিন্তু প্রেডিক্ট করা যাচ্ছে না যে তাদের কোনো কমপ্লিকেশনস হবে। বুঝতে পারলে? বোঝানো গেল? তাহলে কত পার্সেন্ট হচ্ছে? 15%. So this is true as pregnant women in the US, Europe, as women in Africa, Asia, Latin America. বলছে গ্লোবালি, এশিয়া হোক, ল্যাটিন আমেরিকা হোক, আফ্রিকা হোক, ইউরোপ হোক, যে কোনো জায়গায় কিন্তু কি হচ্ছে, এই কমপ্লিকেশনস হতে পারে, এই উইমেনরা কমপ্লিকেশনস সাফার করতে পারে। গ্লোবালি তাহলে হচ্ছে 15% of all pregnant women will suffer from obstetric complications. Got it? তাহলে আমাদের যে ফ্যাসিলিটিগুলো আমরা রেডি করছি, যেটা একটা হচ্ছে বেসিক ইমার্জেন্সি অবস্টেটিক কেয়ার ফ্যাসিলিটি, আর হচ্ছে কম্প্রিহেনসিভ ইমার্জেন্সি অবস্টেটিক কেয়ার ফ্যাসিলিটিস, কতজনকে অ্যাড্রেস করবো? অ্যাটলিস্ট 15% অফ প্রেগনেন্ট উইমেন। তুমি যদি দেখো একটা পপুলেশনে কত টোটাল প্রেগনেন্ট উইমেন কত, তাহলে তার মধ্যে থেকে তোমাকে ক্যালকুলেশন করতে হবে অ্যাটলিস্ট 15% উইল গেট অবস্টেটিক কমপ্লিকেশনস। এত উইমেনের জন্য আমার ফ্যাসিলিটিটাকে রেডি রাখতে হবে, সো দ্যাট আমরা এই 15% উইমেনকে সার্ভিস দিতে পারি। ওকে, so nobody knows why this happens and this is a fact of life. এই যে কমপ্লিকেশনস গুলো এক্সপেরিয়েন্স করছে 15%, এটা কেন তারা হঠাৎ করে তাদের কমপ্লিকেশনস হচ্ছে, we do not know, but this is a fact of life. তাহলে নেক্সট স্লাইডে কি বলছি? any country can avert maternal death and disability if it makes good EMOC. তাহলে আমাদের যে কোনো দেশে আমরা ম্যাটারনাল ডেথকে অ্যাভয়েড করার জন্য কি করতে পারবো? ম্যাটারনাল ডেথ এন্ড ডিসেবিলিটি, এই দুটো থেকে আমরা অ্যাভয়েড করতে পারবো। কিভাবে করতে পারবো? আমরা যদি গুড ইমার্জেন্সি অবস্টেটিক কেয়ার সার্ভিস প্রোভাইড করতে পারি, এবং দ্যাট হ্যাজ টু বি অ্যাভেলেবল এন্ড অ্যাক্সেসিবল অন টাইম। তার যখন প্রয়োজন সেই সময় যাতে এটা অ্যাভেলেবল এন্ড অ্যাক্সেসিবল হয়। যেমন আমাদের দেশে কি হচ্ছে, তোমার কমিউনিটি ক্লিনিকগুলো দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম টাইমে কমিউনিটি ক্লিনিকগুলো বন্ধ থাকছে, অর্থাৎ সার্ভিস অ্যাভেলেবল না, অথবা
যারা অসুস্থ হচ্ছে সেসব মানুষের জন্য অ্যাক্সেসিবল না, যে সময় তার সার্ভিস দরকার সেই সময় যদি অ্যাভেলেবল না হয় তাহলে আমরা ম্যাটারনাল ডেথকে অ্যাভয়েড করতে পারবো না। ওকে, সো ইটস ভেরি ইজি এন্ড সিম্পল। বুঝতে পারছো তো? আছো আমার সাথে? জি ম্যাম। ওকে, তাহলে কি বলছি, মোস্ট অবস্টেটিক কমপ্লিকেশনস, মানে বেশিরভাগ অবস্টেটিক কমপ্লিকেশনস ক্যান নাইদার বি প্রেডিক্টেড নট প্রিভেন্টেড। বেশিরভাগই আমরা প্রিভেন্ট করতে পারবো না, প্লাস প্রেডিক্টও করতে পারবো না। বাট ইফ উইমেন রিসিভ ইফেক্টিভ ট্রিটমেন্ট ইন টাইম অলমোস্ট অল ক্যান বি সেভড। কিন্তু যেহেতু আমরা প্রেডিক্ট করতে পারছি না বা প্রিভেন্ট করতে পারছি না অবস্টেটিক কমপ্লিকেশন যেটা হচ্ছে, সাডেনলি যেটা হচ্ছে, সেক্ষেত্রে যদি ইফেক্টিভ ট্রিটমেন্ট আমরা এনশিওর করতে পারি, বাট ইফ উইমেন রিসিভ ইফেক্টিভ ট্রিটমেন্ট যথাসময়ে ইন টাইম, অলমোস্ট অল ক্যান বি সেভ। তাহলে সব মাকেই আমরা বাঁচাতে পারবো। অলমোস্ট অল, মে নট বি 100%, হয়তো 99.9% কে আমরা বাঁচাতে পারবো, 0.1% মাকে হয়তো বাঁচাতে নাও পারি। কারণ কিছু কিছু ডেথ আছে, আমি তোমাদেরকে বলেছি, ইডিওপ্যাথিক, কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি, হঠাৎ করে এমন একটা সিচুয়েশন ডেভেলপ করতে পারে। ওকে, তাহলে আমরা ম্যাক্সিমাম কে প্রিভেন্ট করতে পারবো এই অবস্টেটিক কমপ্লিকেশনস গুলো থেকে। কিভাবে? হোয়াট উই হ্যাভ টু ডু, কি করতে হবে? we need to ensure কি emergency obstetric care available on services. time. Okay, right, it should be available and accessible, দুটোই হতে হবে। তাহলে এখন এখানে আমরা দেখব কয়েকটা জিনিস বলছি, সিগন্যাল ফাংশনস এন্ড রিলেটেড কমপ্লিকেশনস। সিগন্যাল ফাংশন হলে কি ধরনের কমপ্লিকেশন হবে, আমি কিভাবে ম্যানেজ করব? বন্যা, একটু কি তুমি পড়ে শোনাবে? Signal functions and related complications. Major obstetric complications: hemorrhage. The signal function: antepartum, perform blood transfusion, perform surgery. For example, cesarean section for placenta previa. Postpartum: administer uterotonic drugs, perform blood transfusion, perform manual removal of the placenta, perform removal of retained product, perform surgery. For example, hysterectomy for uterine rupture. Second, prolonged or obstructed labor. Perform assisted vaginal delivery, perform surgery, cesarean sections, administer uterotonic drugs, perform neonatal resuscitation. Postpartum sepsis. Administer parenteral antibiotics, removal retained products, perform surgery for pelvic abscess. হ্যালো, হ্যাঁ, Hello, শুনতে আমাকে পাচ্ছি। হ্যালো, জি তুমি ম্যাম, বোধহয় লস্ট হয়েছো। এনিওয়ে, ম্যাম, বাকিরা কি আমাকে শুনতে পাচ্ছো? জি ম্যাম, জি ম্যাম, নেটওয়ার্কের শুনতে প্রবলেম পাচ্ছি। হচ্ছে। সো আমার মনে ম্যাডাম, হয় শুনতে খুবই পাচ্ছি। খুবই সিম্পল, যে হেমোরেজ হলো এন্টিপার্টামে আমি কি করব, পোস্টপার্টাম কেয়ারে কি করব, কি কি সেগুলো এখানে বলা হয়েছে। ওকে, এখানে ম্যাডাম, একটা জিনিস অ্যাড আমি হয়েছে, এটা হলো পারফর্ম সার্জারি। এখানে হিস্টেরেক্টমির কথা বলা হয়েছে ফর ম্যাডাম। ইউটেরাইন রাপচার। ওকে, ম্যাডাম, হিস্ট্রিক্টমিটা কি যাদের বেবি নাই তাদের ক্ষেত্রে যদি জরুরি হয় তাও কি করতে হবে? এটা হচ্ছে যদি উইমেন লাইফ সেভ করার জন্য প্রয়োজন হয়, যেমন ধরো কোনোভাবেই তুমি ব্লাড এই হেমোরেজ ম্যানেজ করতে পারছো না, কোনোভাবেই পারছো না, দেন হোয়াট ইউ গোইং টু ডু? কি করবা? লাইফ সেভ করতে হবে তো। তখন তার বাচ্চা আছে কি নাই এটা তো আমি কনসিডার করব না, করবো কি? লাইফ না, সেভ ম্যাডাম। করা যদি তোমার ফার্স্ট প্রায়োরিটি হয়, তখন তার বাচ্চা আছে কি নাই আমি তো তাকে চেষ্টা করব। এক নম্বর কথা হচ্ছে যে তাকে আমি তার, যেহেতু তার বেবি নাই, ঠিক আছে, তাহলে আমি তার ইউট্রাসকে রেখে দেওয়ার চেষ্টা করব। কিন্তু যদি দেখা যায় যে তাকে আমি বাঁচাতে পারছি না, এরকম কোনো সিচুয়েশন অ্যারাইজ করে, পার্টিকুলারলি ইউটেরাইন রাপচার যদি হয়ে যায়, ঠিক আছে, জি ম্যাম। প্রেগনেন্ট ইউটেরাস যখন রাপচার হয়ে যায় তখন সেটা কিন্তু রিপেয়ার করে আর ইয়ে করা সম্ভব হয় না। প্রেগনেন্ট ইউটেরাস যখন রাপচার হয় তখন সেটাকে রিপেয়ার করে কিন্তু রেখে দেওয়া সম্ভব হয় না। সেক্ষেত্রে ইউটেরাইন রাপচারে হিস্টেরেক্টমি করতে হয়। এখানে ইউটেরাইন রাপচারের কথা বলেছে, বুঝতে পেরেছো? জি ম্যাম। আদার হিস্টেরেক্টমির কথা বলা হয় নাই। অন্যান্য ক্ষেত্রেও হিস্টেরেক্টমি তখনই করা হয় যখন আর কোনো পথ থাকে না ইউটেরাসকে রিমুভ করা ছাড়া। যদি ধরো কার্সিনোমা অফ দ্য এন্ডোমেট্রিয়াম হয় তখন হিস্টেরেক্টমি করা রাখতে পারে। ওকে, তাহলে আমরা এবং পোস্টপার্টাম সেপসিসে আমরা কি করব সেগুলো একটা উদাহরণ এখানে দেওয়া হয়েছে। অ্যাডমিনিস্টার প্যারেন্টাল অ্যান্টিবায়োটিক, রিমুভ রিটেইন প্রোডাক্ট, পারফর্ম সার্জারি ফর পেলভিক অ্যাবসেস। ওকে, জাস্ট একটা এক্সাম্পল দেওয়া হলো এখানে। তাহলে আমরা কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ পর্যায়ে আমরা যদি রিভিউ করি, রিভিউ করার জন্য
তাহলে আমি প্রথম যদি জিজ্ঞেস করি যে ক্যান ইউ ডিফাইন ইএমওসি, ডেফিনেশন বলতে পারবা? ইএমওসি কাকে ম্যাম। বলে? জি ম্যাম। যে কোনো একজন বলো। ম্যাডাম লাইফ সেভ করার জন্য Right. ম্যাডাম কন্টিনিউ করব? হ্যালো হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি আমি। লাইফ সেভ করার জন্য অবস্টেটিভ Hello? অবস্টেটিভ ইমার্জেন্সি কেয়ারটা দেওয়া হয়। এটাতে হচ্ছে স্ক্রিনিং এর মাধ্যমে ডেঞ্জার সাইনগুলো স্ক্রিনিং করে সেই না, অনুযায়ী স্ক্রিনিং ব্যবস্থা এর নেওয়া। কথা তো এখানে বলা হচ্ছে না, এখানে স্ক্রিনিং এর কথা তো আসছে না। এটা হচ্ছে যখন বেসিক ডিফাইন এবং করি তখন স্ক্রিনিং কম্প্রিহেন্সিভ, যেটা করছে সেটা বলছি না। বেসিক এবং কম্প্রিহেন্সিভ ডিফাইন কেয়ারগুলো ইএমওসি দেওয়া হয়। ম্যাম এটা হচ্ছে পরিষ্কার করে দেওয়া হয়েছে। ম্যাটারনাল মর্টালিটিটা রিডিউস করার বলো। জন্য অথবা ইমপ্রুভ করার জন্য আমরা যে অ্যাভেবিলিটি, অ্যাক্সেসিবিলিটি আর কোয়ালিটি এন্ড হচ্ছে সার্ভিসের কোয়ালিটিটা, ট্রিটমেন্ট টু প্রিভেন্ট কমপ্লিকেশন ডিউরিং প্রেগন্যান্সি এন্ড চাইল্ড বার্থ। ফর সেভিং উমেন্স লাইফ। ইমার্জেন্সি অবস্টেটিক কেয়ার হচ্ছে ফর সেভিং, যে কেয়ারটা দেওয়া হচ্ছে ফর সেভিং উমেন্স লাইফ, সেটা কি বলি ইমার্জেন্সি, কালেক্টিভলি সেগুলো কি আমরা ইমার্জেন্সি অবস্টেটিক কেয়ার বলি। ঠিকই বলেছো তোমরা, ঠিক আছে। তারপর একটু পড়ে নেবে আবার ভালো করে বলো কেন দরকার, রেশনাল কি কারণে ইএমওসি দরকার বলো তো, কি কারণে ইএমওসি ডেভেলপ করা হয়েছে? ম্যাম ফর সেভিং লাইফ অফ মাদার এন্ড চিলড্রেন। হ্যাঁ রাইট, ম্যাটারনাল মর্টালিটি রিডিউস করার জন্য। কেন, কি জন্য ইএমওসি দরকার? কি ম্যাডাম ডিসেবিলিটিটা বললাম, প্রিভেন্ট right. করা, লং টার্ম ডিসেবিলিটি প্রিভেন্ট করার জন্য। to prevent or avert ম্যাটারনাল death or long term disability. maternal mortality তো আছে, prevent death or disability, আর কি কারণে যে ম্যাক্সিমাম, আরো এখানে বলতে হবে যে ম্যাক্সিমামই আমরা প্রেডিক্ট করতে পারি না। 75% ডেথ হচ্ছে ডাইরেক্ট কজে, ইনডাইরেক্ট কজে হচ্ছে 25% ডেথ। ডাইরেক্ট কজের মধ্যে ম্যাক্সিমাম প্রিভেন্ট করতে পারি না। কেন পারি না এইগুলো তোমাকে বলতে হবে। এই যে কতগুলো স্লাইডে যে দেখালাম সেই স্লাইডগুলো ডেসক্রাইব করতে হবে, বুঝতে পারছো? যে কারণে ইমার্জেন্সি দরকার হয়, কারণ 15% কে আমরা প্রেডিক্ট করতে পারি না। আমি তো আবার সেশন নিব না এখন। তাহলে 15% কে আমরা প্রেডিক্ট করতে পারি না যে কখন 15% এর কমপ্লিকেশনস হবে, কিন্তু কখন হবে আমরা জানি না। এখন যদি আমরা সার্ভিস যদি না দেই তাহলে আমরা মায়ের ডেথ এবং ডিসএবিলিটিকে প্রিভেন্ট করতে পারবো না। এই কারণে আমার ইমার্জেন্সি সার্ভিস সেই সময় দরকার, ইন টাইম অ্যাভেলেবল, অ্যাক্সেসিবল ইন টাইম। এই কারণে এটাই হচ্ছে রেশনাল যে কেন ইমার্জেন্সি অবস্টেটিক সার্ভিস দরকার আছে। বুঝতে পারলে? পারবে তো এরপরে? জি ম্যাম। আচ্ছা, বেসিকে কম্পোনেন্টস কয়টা? বেসিকে কয়টা কম্পোনেন্টস বা কয়টা সার্ভিস আছে? বেসিকে 7টা, 7টা। আর কম্প্রিহেনসিভে কয়টা? 9টা। কম্প্রিহেন্সিভ 5টা। 9টা টোটাল, 9টা হচ্ছে কম্প্রিহেনসিভে। বেসিকে হচ্ছে 7টা। প্রথম স্লাইডেই তো বলেছি যে 7টা হচ্ছে বেসিক, আর আরো দুটো যদি অ্যাড করি, দুটো কি অ্যাড করি? সার্জারি এন্ড কম্প্রিহেনসিভ। এখন একজন বলো, কাজী হাবিব বলে ফেলো যে কি কি কম্প্রিহেনসিভ ইমার্জেন্সি অবস্টেটিক সার্ভিসেস আছে, বলে ফেলো। হ্যাঁ, না পড়বে না, আমি তো বলতে বলেছি তোমাকে। দিস ইজ এ রিভিউইং, অবজেক্টিভসটা রিভিউ করছি আমরা। কি কি আছে বলো, 1 2 3 করে। অ্যান্টিবায়োটিক দেওয়া, তারপর হচ্ছে গিয়ে ইটোরেটনিক ড্রাগস দেওয়া, তারপর হচ্ছে গিয়ে ম্যানুয়াল রিমুভাল অফ প্লাসেন্টা, তারপর রিটেন প্রোডাক্টস গুলো থাকলে সেগুলো রিমুভ করা, তারপর হচ্ছে গিয়ে ভেজানাল ডেলিভারিতে যদি অ্যাসিস্ট করার প্রয়োজন হয় তাহলে পারফর্ম অ্যাসিস্টেড ভেজানাল ডেলিভারি করা, তারপর হচ্ছে গিয়ে নিউ নেটদেরকে যে রিসাসিটেশনটা করতে হয় সেটা করা, এবং শেষের দিকে যে কম্প্রিহেনসিভ হেলথ কেয়ারে যদি সার্জারি প্রয়োজন হয় অথবা সিজারিয়ান সেকশনের প্রয়োজন হয় সেটা করা। আর ব্লাড ট্রান্সফিউশন? হ্যাঁ, ব্লাড ট্রান্সফিউশন, পারফর্ম ব্লাড ট্রান্সফিউশন। ওকে, সবগুলো বলেছে। আইরিন সবগুলো কি বলেছে? না অ্যান্টিকনভালসেন্ট কোনটা বলে নাই বলো? ম্যাম যে এক্লাম্পশিয়া এন্ড প্রিক্লাম্পশিয়া ম্যানেজমেন্ট রাইট, ভেরি গুড। তাহলে আরেকটা তুমি মিস করেছো, সেটা অ্যাডমিনিস্টার প্যারেন্টাল অ্যান্টিকনভালসেন্ট। তাহলে প্যারেন্টাল অ্যান্টিবায়োটিক, প্যারেন্টাল ইটোরেটনিক, প্যারেন্টাল অ্যান্টিকনভালসেন্ট, ম্যানুয়াল রিমুভাল প্লাসেন্টা, রিটেন প্রোডাক্ট রিমুভ করা,
তারপর অ্যাসিস্টেড ভ্যাজিনাল ডেলিভারি, বেসিক নিউনাটাল রিসাসিটেশন, দেন সার্জারি এন্ড ব্লাড ট্রান্সফিউশন। এটা হচ্ছে 9 সিগন্যাল ফাংশন, এটা কম্প্রিহেনসিভ ইমার্জেন্সি অবস্টেট্রিক্যাল সার্ভিসেস এর কম্পোনেন্টস। ওকে, আর কোনো প্রশ্ন আছে তোমাদের? না। না ম্যাম। এন্ড দ্য সেশন, তাহলে আমরা উই ক্যান এন্ড দ্য সেশন। তো তোমরা থাকো, আমি তোমাদের সাথে একটু কিছু ইম্পর্টেন্ট কয়েকটা কথা বলতে চাই। ওকে, জি ম্যাডাম। সো ইউ স্টপ শেয়ারিং। একটা হচ্ছে আমি ওদের সাথে আগেই বলেছি, হাবিব তুমি যেহেতু পরে আসছো সে কারণে জি। আমি তোমাকে আবারও বলছি যে অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে। Okay? এইটা করার জন্য তোমাকে আমি দায়িত্ব দিয়েছি আমাদের সানোয়ারা বন্যা, ও হচ্ছে আমাদের ক্লাস রিপ্রেজেন্টেটিভ। জি ম্যাডাম। ওর সাথে যোগাযোগ করে তোমরা 4 জন অবশ্যই যে অ্যাসাইনমেন্ট করবে এবং অ্যাসাইনমেন্ট একটা রাইট আপ তৈরি করবে, সেই সাথে একটা প্রেজেন্টেশন তৈরি করবে, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। ওকে, সো দ্যাট আমরা উই ক্যান ওইটা কি অলসো গ্রুপ লার্ন ফ্রম প্রেজেন্টেশন ইউ। নাকি সিঙ্গেল প্রেজেন্টেশন? হ্যাঁ, এই যে গ্রুপে যে আমরা যেমন এরকম করছি, এরকম একদিন এই সেশন হবে তোমাদের প্রেজেন্টেশনের জন্য। ওকে, সেদিন তোমরা 15 মিনিট করে করে আমরা এই 1.5 ঘন্টার মধ্যে প্রেজেন্টেশন শেষ করব। ঠিক আছে ঠিক আছে মমতাজ, মেরি, আইরিন, মেরি, জি বন্যা, ম্যাম, কবে ঠিক ম্যাডাম আছে। এটা? জি ম্যাম। কাজী হাবিব। ঠিক আছে, আমরা এটা কবে করতে হবে? এটা আমরা তুমি কাজ শেষ, এটা যখন আমাদের সেশনগুলো শেষ হয়ে যাবে তখন শেষের দিকে এসে, ঠিক আছে হ্যাঁ ঠিক আছে, রেডি করে ফেলো। ওকে, সি পার্ট অফ অ্যাসেসমেন্ট, এটা হচ্ছে পার্ট অফ অ্যাসেসমেন্ট। ওকে ম্যাডাম। সো আমি আবারও বলছি, প্রত্যেককে বলছি যে বি শিওর যে তোমরা টাইমলি ক্লাস অ্যাটেন্ড করছো। ওকে, এবং কোনো ক্লাস মিস করবে না, এটা হচ্ছে পূর্ব শর্ত, ভালো রেজাল্ট করার পূর্ব শর্ত। যদি এইগুলো মিস করো তাহলেই তুমি ভালো রেজাল্ট করতে পারবে না। ওকে, জি ম্যাম। সবাই ভালো থাকো, নিরাপদ থাকো, সবাই জি, সুস্থ ম্যাম। থাকো। হ্যাঁ, আপনি ভালো আছে? থাকবেন। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু Okay. আলাইকুম ম্যাম। নেক্সট, ওয়ালাইকুম আসসালাম, নেক্সট উইকে দেখা হবে, বি ইন টাইম। বাই বাই। আসসালামু আলাইকুম।